প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা আগের ভিডিওতে বায়ুমণ্ডলের উপাদানের ভিত্তিতে স্তরবিন্যাস পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে যেটা আলোচনা করব, উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এখন এই উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরকে মোট 6টা ভাগে ভাগ করা যায়। সেই 6টা ভাগ আমরা এক এক করে আলোচনা করব। মাধ্যমিকে এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস উষ্ণতার তারতম্য অনুযায়ী আলোচনা করো, অথবা দুটো বা একটি স্তর নিয়েও 5 নম্বরে আসতে পারে। যেমন 2020 সালেই তোমাদের এসেছিল ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বর্ণনা 5 নম্বরে। তো যাই হোক, আমরা এক এক করে স্তরগুলো আলোচনা করছি। প্রথমেই দেখো, স্তর আমাদের রয়েছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার যখনই বলবো তখন বলা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে উপরে কত পর্যন্ত, না এটা অঞ্চল ভিত্তিতে আলাদা উচ্চতা। যেমন নিরক্ষীয় অঞ্চলে 18 কিলোমিটার এবং কমতে কমতে মেরু অঞ্চলে গিয়ে 8 কিলোমিটার, কখনো কখনো এটা কোনো বইতে 9 কিলোমিটার পর্যন্ত লেখা থাকে। অর্থাৎ আমরা তাহলে ট্রোপোস্ফিয়ার লিখতে পারি যে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে গড়ে কত, না নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি ও মেরু অঞ্চলে 8 কিমি পর্যন্ত বিস্তৃত স্তরই ট্রোপোস্ফিয়ার। এক্ষেত্রে এই 18 কিমি এবং 8 কিমি দুটো আলাদা আলাদা অবজেক্টিভে আসতে পারে। সেক্ষেত্রে দিতে পারে নিরক্ষীয় অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার কত, কিংবা মেরু অঞ্চলে ট্রোপোস্ফিয়ারের বিস্তার কত। এবার এই ট্রোপোস্ফিয়ার স্তরে কি কি বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারব। দেখো, প্রথম বলছে এই ট্রোপোস্ফিয়ারে আমরা যত উপরের দিকে উঠব তাহলে তত উষ্ণতা কমে যাবে। কত কমে যাবে, না বলছে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি, অর্থাৎ 1 কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা অনেক বইতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেডও আছে। ফলে তোমাদের এখানে যদি এটা শুদ্ধ অশুদ্ধ আসে যে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলেও সেটা লিখবে। আবার 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পার কিমি লিখলেও সেক্ষেত্রেও হবে। এই যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমে যায়, এটাকে বলা হচ্ছে ল্যাপস রেট। ল্যাপস রেট বা এর বাংলা হচ্ছে স্বাভাবিক উষ্ণতা হ্রাসের বিধি। তাহলে আমরা একটা প্রথম বৈশিষ্ট্য পেয়ে গেলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা গুরুত্বপূর্ণ বলছে, এই স্তরেই কি কি হয়, ঝড়, বৃষ্টি, বজ্রপাত। এই ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি ঘটে বলে এর আর এক নাম ক্ষুব্ধ মণ্ডল। এই ক্ষুব্ধ মণ্ডল এটা একেও আসতে পারে অবজেক্টিভ হিসেবে, আবার দুইয়ে আসতে পারে যে ক্ষুব্ধ মণ্ডল কাকে বলে ও কেন বলে। 3 নাম্বার বলছে এই স্তরের ঊর্ধ্বাংশ দিয়ে প্রবল গতিবেগ সম্পন্ন জেট বায়ু প্রবাহিত হয়। এই প্রবল গতিবেগ সম্পন্ন জেট বায়ু, এই জেট বায়ুটা অবজেক্টিভে আসে। এখন এই জেট বায়ুটা তোমাদের একটু মনে রাখতে হবে, এই কারণে বহু ক্ষেত্রে গন্ডগোল হয়ে যায় জেট বায়ু আর জেট বিমান। জেট বিমান আমরা যখন বলবো তখন স্ট্র্যাটোস্ফিয়ারে, কিন্তু জেট বায়ু যেটা হবে সেই জেট বায়ু তোমাদের লিখতে হবে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ দিয়ে। পরবর্তীতে এই বায়ুমণ্ডলে আমরা জেট বায়ু যেটা, সেটা একটু টিকা হিসেবে পড়াশুনো করব। তো এই জেট বায়ু হচ্ছে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ দিয়ে প্রবাহিত হয়। আর ট্রোপোস্ফিয়ার যেখানে গিয়ে শেষ হবে, সেই যেখানে শেষ তারপর অন্য আর একটা স্তর শুরু, যেটা আমরা বলবো স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ট্রোপোপজ সেই অংশের নাম যেটা ট্রোপোস্ফিয়ারের শেষ অংশ, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশের প্রায় 2-3 কিমি অঞ্চল, যে অংশ ট্রোপোপজ নামে পরিচিত। এখানে তাপমাত্রা থাকে কত, প্রায় -60 ডিগ্রি সেন্টিগ্রেড। -60 ডিগ্রি, এটা কোনো কোনো বইতে -57ও থাকতে পারে, সেই জন্য প্রায় কথাটা উল্লেখ করবে। তাহলে আমরা ট্রোপোস্ফিয়ারটা নিয়ে আলোচনা করলাম। এর পরের যেটা স্তর সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে ট্রোপোস্ফিয়ারের আমরা বললাম বিস্তার কত, ট্রোপোপজ পর্যন্ত। তাহলে ট্রোপোপজের পর অর্থাৎ ট্রোপোস্ফিয়ারেরও উপরে, তাহলে ট্রোপোস্ফিয়ার আমরা নিরক্ষীয় অঞ্চলে যেটা গড় বলেছিলাম 18 কিমি, তাহলে সেই 18 কিমি উচ্চতার পর থেকে প্রায় 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত স্তর হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এবার এই স্ট্র্যাটোস্ফিয়ারেও কিছু বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো কি কি বলছে, দেখো এই স্তরে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা আবার বাড়ে। আগেরটাই কি বলেছিলাম, কমে যায়, এবার একটা বাড়ে।
ঊর্ধ্বে উষ্ণতা বেড়ে, ঊর্ধ্বে বলতে এই স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে গিয়ে উষ্ণতা চলে আসে কত, দেখো 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি। এটা বুঝতে অসুবিধা বলে এটা ইংরেজিতে লিখে দিয়েছি, কারণ এটা আবার অনেকে 8 ডিগ্রি পড়তে পারে সেই জন্য। তাহলে দেখো আগেরটাই ছিল ট্রোপোপজে -60, সেখান থেকে বাড়তে 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 কত এসছে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন উষ্ণতাটা বেড়ে যায় না, এখানেই যে ওজোন গ্যাস আছে সেটা আমরা এর পরের বৈশিষ্ট্যই পাবো। দেখো বলছে এই স্তরে ওজোন গ্যাসের ঘনত্ব কত উচ্চতায়, মোটামুটি 25 থেকে 35 কিমি উচ্চতায় অধিক থাকে। তাই এই ওজোন গ্যাস থাকে বলে সর্বাধিক এই অংশের নাম হয়েছে ওজোন স্তর। এই স্তরের কাজ কি না, মূলত বলছে সূর্যের অতিবেগুনি রঞ্জন রশ্মি বা অতিবেগুনি রশ্মি গামা রশ্মিকে শোষণ করে জীবকুলকে রক্ষা করে। তাহলে ওজোন স্তর পরীক্ষায় যদি আসে যে ওজোন স্তর কোন স্তরে লক্ষিত হয় বা ওজোন স্তর লক্ষ্য করা যায় বলে এমসিকিউতে আসতে পারে ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, তখন তোমাদের উত্তরটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে কি বলছে দেখো বৈশিষ্ট্যে, এই স্তরে মেঘ, ঝড়, ঝঞ্ঝা কিছুই না হওয়ায়, আগেরটায় আমরা বলেছিলাম ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি হওয়ায়, আর এটা কিছুই না হওয়ায় বায়ু সর্বদা শান্ত থাকে, তাই এর আরেক নাম শান্ত মণ্ডল। আর আগেরটায় বলা হয়েছিল ক্ষুব্ধ মণ্ডল, কারণ সেখানে ঘটে ঝড় বৃষ্টি। এবারে এই যে স্ট্র্যাটোস্ফিয়ারে আন্টার্কটিকা মহাদেশের শীতকালে ঊর্ধ্বাংশে কিছু জলীয় বাষ্প প্রবেশ ঘটে যে মেঘ সৃষ্টি করে, সেই মেঘকেই বলা হয় শুক্তি মেঘ বা মৌক্তিক মেঘ। আবার এটাই অবজেক্টিভে মাদার অফ পার্ল ক্লাউড বলে আসতে পারে, যে মাদার অফ পার্ল ক্লাউড কোন স্তরে দেখা যায়, তাহলে স্ট্র্যাটোস্ফিয়ার উত্তর হবে। এবারে দেখো এখানে বলা হয়েছে কি এটা শান্ত মণ্ডল, এই শান্ত মণ্ডল হওয়ার জন্যই এই স্তর দিয়ে জেট বিমানগুলো চলাচল করে। আগে আমি একবার বলেছি দেখো জেট বায়ু সেটা কোন স্তর, ট্রোপোস্ফিয়ার। এবারে বললাম জেট বিমান এটা কোন স্তর, স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এইটা যাতে গুলিয়ে না যায়। এবারে দেখো ট্রোপোস্ফিয়ারের যেখানে শেষ আমরা বলেছিলাম ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ যেমন ট্রোপোপজ নামে পরিচিত, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমানা স্ট্র্যাটোপজ নামে পরিচিত। এখন তোমরা বলতে পারো এখানে -60 ডিগ্রি, এখানের উষ্ণতা কত হবে, তাহলে আমরা প্রথম বৈশিষ্ট্যে বলে দিয়েছি যে স্ট্র্যাটোপজে গিয়ে উষ্ণতা প্রায় 0 থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। এই দুটো স্তর নিয়েই এবছরের মাধ্যমিকে 5 নম্বরের প্রশ্ন এসছে। সেক্ষেত্রে তোমরা এই পর্যন্ত লিখে একটা ছবি এঁকে দেখিয়ে দেবে, ছবিটা বই থেকে দেখে নেবে। এরপরে দেখো যে স্তর 3 নম্বরের স্তর, সেই স্তর বলছে মেসোস্ফিয়ার। এখানে আমরা ব্র্যাকেটে লিখে দিয়েছি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। কেন না, অবজেক্টিভে যখনই আসে যে বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটা, যাতে বুঝতে অসুবিধা না হয় তার জন্য আমরা মেসোস্ফিয়ারের পাশেই লিখে দিয়েছি বায়ুমণ্ডলের শীতলতম স্তর। এর উচ্চতা কত হবে না, আমরা স্ট্র্যাটোস্ফিয়ার যে পর্যন্ত পড়েছি তারপর থেকে 80 কিমি পর্যন্ত, অর্থাৎ 50 থেকে 80 কিমি পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই মেসোস্ফিয়ার। এই বৈশিষ্ট্য কি কি হতে পারে দেখো, এটা আবার যখন উচ্চতা বাড়ছে তখন উষ্ণতা হ্রাস পেয়ে যাচ্ছে। তাহলে ট্রোপোস্ফিয়ারে কম ছিল, স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তরের জন্য বাড়ছিল, আবার মেসোস্ফিয়ারে এসে কমে গেল। এবং এই মেসোস্ফিয়ারের উপরে গিয়ে উষ্ণতা দাঁড়াচ্ছে কত, -90 ডিগ্রি সেন্টিগ্রেড। কিছু কিছু বইতে -93 ডিগ্রি সেন্টিগ্রেডও লেখা থাকে। এই স্তরে মহাকাশ থেকে যে উল্কাপিণ্ডগুলো আসে সেগুলো পুড়ে ছাই হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট। উল্কাপিণ্ড কোন স্তরে ছাই হয়ে যায়। এবারে দেখবে সমরেন্দ্রনাথ মোদকের বইতে তোমাদের আয়নোস্ফিয়ার ও উল্কাপিণ্ড পুড়ে ছাইয়ের কথা লেখা থাকলেও লিখবে না, কারণ মাধ্যমিকে একবার উত্তরে মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ার দুটো থাকলেও অন্যান্য সব বইতেই তোমাদের যেহেতু মেসোস্ফিয়ার উত্তর আছে তাই এই উত্তরটাই লেখার চেষ্টা করবে যে মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। এবারে আমরা যেমন স্ট্র্যাটোস্ফিয়ারে মেঘের সৃষ্টি দেখেছিলাম, এখানেও বলছে যে একটা হালকা মেঘের সৃষ্টি হয়, সেই হালকা মেঘের নাম কি, নৈশদ্যুতি মেঘ। এটায় নৈশদ্যুতি বলে বাংলায় আসে, কখনো কখনো ইংরেজিতে আসে নকটিলুসেন্ট ক্লাউড। কোন স্তরে দেখা যায়, তখন উত্তর হবে মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ কি নামে পরিচিত, মেসোপজ। তাহলে দেখো ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ ট্রোপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ মেসোপজ নামে পরিচিত। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার, এর আরেক নাম কি, আয়নোস্ফিয়ার। তাহলে দেখো থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার এটা কার উপরে হবে, মেসোস্ফিয়ারের উপরে। কত কিমি না, প্রায় 500 কিমি উচ্চতা পর্যন্ত অংশে। আগেরটায় আমাদের দেখো আবার উষ্ণতা হ্রাস পেয়েছিল, এখানে আবার উষ্ণতা দ্রুত হারে বাড়তে থাকে।
কেন বাড়তে থাকে আমরা আসছি। দেখো এখানে বলছে, দেখো আণবিক নাইট্রোজেন ও পারমাণবিক অক্সিজেন এই স্তর গঠনকারী উপাদান, যা সূর্য থেকে আগত এক্স রে, গামারশ্মি, অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, ফলে অণু ও পরমাণু ভেঙে যায়। তাহলে যখনই অণু পরমাণু ভেঙে যাচ্ছে, এই রাসায়নিক বিক্রিয়াটা তো ঘটছেই। ঘটলে কি বলছে, এখানে টেম্পারেচার যেমন বাড়ছে, আবার এই স্তরের নাম তার জন্য আর এক নাম হয়ে গেল আয়নোস্ফিয়ার, যেহেতু অণু ও পরমাণুতে ভেঙে যায়, তাই এই স্তরের নাম আয়নোস্ফিয়ার। এর বৈশিষ্ট্য কি কি? দেখো এখানে বলছে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা দ্রুত হারে বাড়ে এবং থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বে উষ্ণতা হয় প্রায় 1200 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। তাহলে এই যে মেসোস্ফিয়ারে আমরা দেখেছিলাম -90, সেখান থেকে বাড়তে বাড়তে 1200 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসলো। বস্তুকণা যেহেতু এখানে আয়নিত অবস্থায় আছে, তাই এখান থেকেই বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। এটা অবজেক্টিভে আসে যে বেতার তরঙ্গ কোন স্তর থেকে প্রতিফলিত হয়। উত্তর তখন থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার লিখলেই হবে। এবারে দেখো এই অঞ্চলেই কি বলছে, এই তড়িদাহত অণুর চৌম্বক বিক্ষেপের ফলে কি হয় না, মৃদু আলোক প্রভা সৃষ্টি হয়। সেই মৃদু আলোক প্রভার নাম কি? মেরুজ্যোতি। এর ইংরেজি নাম অরোরা। এখন এই মেরুজ্যোতি দুটো অঞ্চলে দেখা যেতে পারে, সুমেরু আর কুমেরু অঞ্চল। তাই বলছে যখন সুমেরু অঞ্চলে দেখা যায়, সেই সুমেরু অঞ্চলে এই মেরুজ্যোতির নাম হচ্ছে কি, বলা হচ্ছে সুমেরু অঞ্চলে, একদম সহজ ভাষায় বাংলায় আমরা যদি বলি, সুমেরু অঞ্চলে সুমেরু প্রভা, আর কুমেরু অঞ্চলে কুমেরু প্রভা। কিন্তু যদি ইংরেজিতে নাম হয়, তখন সুমেরু প্রভার আর এক নাম অরোরা বোরিয়ালিস, কুমেরু প্রভার আর এক নাম হচ্ছে অরোরা অস্ট্রালিস। এক্ষেত্রে তোমাদের মনে রাখার একটা সুবিধা বলে দেই, দেখো অস্ট্রালিস, অরোরা দুটোরই কমন, একটা বোরিয়ালিস একটা অস্ট্রালিস। তাহলে অস্ট্রেলিয়া কোন গোলার্ধে? দক্ষিণ গোলার্ধে। তাহলে যখনই আমার কুমেরু প্রভার বাংলাটা রয়েছে অসুবিধা নেই, কিন্তু ইংরেজিটা হলে অস্ট্রালিস দেখে, অস্ট্রেলিয়া দক্ষিণে, তাহলে সেখানে আমরা কুমেরু অঞ্চলে অস্ট্রালিস, তাহলে বাকিটা হবে বোরিয়ালিস, অর্থাৎ সুমেরুতে বোরিয়ালিস। এবারে বলছে দেখো এর তো উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমাদের সর্বাধিক উচ্চতা কত ছিল? 500 কিমি। বলছে 500 কিমি উচ্চতার পর উষ্ণতা বাড়েও না কমেও না, একই থাকে ওই অংশটায়। তাই ওই স্থানকে বলা হয় সমতাপ অঞ্চল বা আইসোথার্মাল রিজিয়ান। তাহলে এই আইসোথার্মাল রিজিয়ান কোথায় দেখা যায়? থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে। পরের যেটা রয়েছে আমাদের এক্সোস্ফিয়ার ও ম্যাগনেটোস্ফিয়ার। প্রথমেই বলা ভালো, এই দুটো স্তর নিয়ে খুব বেশি তথ্য অন্য 4টি স্তরের মতো জানা যায়নি, সেই জন্য এগুলো জাস্ট অল্প, একদম 2-1 কথায় অল্প জেনে রাখতে হবে। এবার এই এক্সোস্ফিয়ারের এখানে যেগুলো শর্টও আসে বলে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখতে হবে। দেখো এক্সোস্ফিয়ারের এখানে ব্র্যাকেটে আমরা দিয়ে দিয়েছি বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর কোনটা হবে? এক্সোস্ফিয়ার। শীতলতম স্তর আগে আমরা কি বলেছিলাম? মেসোস্ফিয়ার। তাহলে এক্সোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর। এর উচ্চতা কত? মোটামুটি 700 থেকে 750 কিমি উচ্চতা পর্যন্ত। কার পর থেকে? না থার্মোস্ফিয়ারের পর থেকে। থার্মোস্ফিয়ার কত ছিল? না 500 কিমি পর্যন্ত। তাহলে 500 কিমির পর থেকে, অর্থাৎ 500 থেকে 700 বা 750 কিমি উচ্চতা পর্যন্ত এই থার্মোস্ফিয়ার বিস্তৃত। এখানে যেটা আমাদের একটু মনে রাখতে হবে কি না, এই স্তরে আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধিই পায় এবং সর্বোচ্চ সীমায় গিয়ে উষ্ণতা থাকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো আগেরটা আমরা 1200 পেয়েছি, এটা 1600, তাই সবচেয়ে বেশি, তাই এটা উষ্ণতম স্তর। আবার এই জায়গাতে আর একটা শর্ট আসে, এই স্তরে কৃত্রিম উপগ্রহ ও মহাকাশ স্টেশন থাকে বা মাঝে মধ্যে ঘুরিয়ে আসে। কৃত্রিম উপগ্রহের কক্ষপথ অবস্থিত বায়ুমণ্ডলের কোন স্তরে? তখন উত্তর হবে এক্সোস্ফিয়ার। এবার হচ্ছে সর্বশেষ স্তর বা ঊর্ধ্বতম স্তর। এই ঊর্ধ্বতম স্তর যদি পরীক্ষায় আসে বায়ুমণ্ডলের ঊর্ধ্বতম স্তর কি, তখন লিখবে ম্যাগনেটোস্ফিয়ার। আগের দিন আমরা যেটা বলেছিলাম, যদি বলা হয় উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরে অথবা হেটেরোস্ফিয়ারের সর্বোচ্চ স্তর, তখন বলেছিলাম হাইড্রোজেন স্তর। আর স্বাভাবিকভাবে যদি বলে বায়ুমণ্ডলের ঊর্ধ্ব স্তরের নাম কি? ম্যাগনেটোস্ফিয়ার। তো দেখো ম্যাগনেটোস্ফিয়ার ভাঙা হলো কিভাবে? ম্যাগনেট মানে চৌম্বক, স্ফিয়ার মানে বায়ু মানে মণ্ডল। তাহলে বায়ুমণ্ডলের সর্বোচ্চ যে স্তরে চৌম্বক ক্ষেত্র আছে তার নাম ম্যাগনেটোস্ফিয়ার। কোথায়? না এরপরে তো আর বায়ুমণ্ডল নেই, আমাদের 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। তাহলে এক্সোস্ফিয়ারের পর থেকে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত স্তর। এবার এখানে কি হয় দেখো, এখানে বলছে ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত একটি চৌম্বক ক্ষেত্র বায়ুমণ্ডলকে বেষ্টন করে আছে। এই স্তরের যে অংশে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র থেমে যায়, চৌম্বক ক্ষেত্র থেমে যায়, তাকে আমরা বলছি ম্যাগনেটোপজ। আর দুটো উচ্চতায়, নিরক্ষীয় অঞ্চলে 3000 কিমি আর 16,000 কিমি উচ্চতায় ইলেকট্রন ও প্রোটন আয়নগুলি বলয় আকারে অবস্থান করে। কত কত? একটা 3000, একটা 16,000। এই যে বলয়, সেই বলয় দুটি
কি বলছে, ম্যাগনেটোপজ, এই যে বলয়, সেই ম্যাগনেটোপজ বলয়কে বলা হচ্ছে ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। তাহলে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় কটা আছে এখানে? মোট দুটো, একটা 3000 কিমি, একটা 16000 কিমি উচ্চতায়। তাহলে এই পর্যন্ত আমাদের স্তরবিন্যাস হলো উষ্ণতার তারতম্যে। তাহলে আমরা মোট 6টা স্তর আলোচনা করলাম: ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে সর্বনিম্ন স্তর ট্রোপোস্ফিয়ার, সর্বোচ্চ স্তর হলো ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে এই দুটো তোমাদের যে কোনো একটা এই 6টার মধ্যে টিকা হিসেবেও আসতে পারে। ধরো 2020 সালে দুটো 5-এ এসছে, মানে সবসময় 5-এ আসবে এরম ব্যাপার নেই, টিকা হিসেবে আসতে পারে, বা ট্রোপোস্ফিয়ারের দুটো বৈশিষ্ট্য আসতে পারে, স্ট্র্যাটোস্ফিয়ারের দুটো বৈশিষ্ট্য আসতে পারে, কিংবা আয়নোস্ফিয়ার কি বলে আসতে পারে। সেই জন্য স্তরগুলো তোমাদের পড়ে রাখতে হবে, মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পরের দিন আমরা ওজোন স্তর বা এর পরের ভিডিওতে আমরা ওজোন স্তর নিয়ে আলোচনা করব।